ঘটনায় এবং তিনি লিখেছেন যে আপনি ঘটনাটি পড়লে আমি খুশি হই। আমি নামটা উনি লিখেছেন, বাট আমি নামটা পড়তে চাচ্ছি না। উনি সরাসরি ঘটনায় যাবেন বলেছেন। উনি এটা কোথা থেকে লিখেছেন আমি তার প্রতি সেটা বলে দিই। অনেকেই সন্দেহ প্রকাশ করেন, তো সুতরাং এগুলো আমাদের করতে হয় যে জানাতে হয় সবিস্তারে, কারণ অনেকে বিশ্বাস করার মতো জিনিসও বিশ্বাস করতে চান না। কারণ বিশ্বাস না করাটা খুব স্বাভাবিক, কারণ আমি আপনার খুব কাছের মানুষ নই। আপনার বাসার কেউ, আপনার আত্মীয় স্বজন কেউ বললে হয়তো আপনি নিশ্চয়ই বিশ্বাস করতেন যে উনি তো আমার অমুক, সুতরাং উনি আমাকে মিথ্যা কথা বলবেন না। বাট আমাদের বিশ্বাস করাতে খুবই কষ্ট হয়। যাই হোক, উনি লিখেছেন মৌলভীবাজারের কুলাউডার এবং ৩ নং ভাটেরা ইউনিয়ন থেকে। ওকে, তিনি লিখেছেন আমি ভূতাচাম প্রতি শুক্রবার শুনতে না পারলেও পরে তিনি কোনো না কোনো ভাবে শোনেন এবং তিনি বলছেন আমি এখন কোন একটা থানায় কর্মরত আছি, সেটা বলবো না। ঠিক আছে, না বলাটা ভালো। চলে যায় ঘটনা। আমি একটি থানার এসআই। দিনটি ছিল 2015 সালের জানুয়ারি মাসের রবিবার। সেদিন থানায় কিছু কনস্টেবল সদস্য ছুটিতে থাকায় নাইট ডিউটির নেতৃত্ব আমার উপরে পড়ে। আমিও আমার থানার 2 কনস্টেবল আরিফ এবং মানিককে নিয়ে রাত 10টায় একটা সিএনজি করে টহল আরম্ভ করি। থানায় প্রায় 50% এলাকা হাওর। শীতকাল থাকায় সাধারণত বিল ও ছোট নদী নালা ছাড়া বাকি সব এলাকা আবাদি ফসলের জমি, যেখানে মানব বসতি কম। রাত প্রায় 12টা থানা থেকে কল আসলো উপজেলার একটি গ্রামের খালে একটা লাশ পাওয়া গেছে। স্থানীয়রা বিষয়টি ফোন করে থানায় বলে। বিষয়টি তদন্ত করার জন্য আমায় যেতে হবে। ড্রাইভারকে গ্রামের নাম বলতেই দেখলাম কেমন যেন ভীত হয়ে গেল। ও বলল, স্যার সকালে গেলে হয় না? আমি বললাম কেন? ও বলল, স্যার এত রাতে ওই গ্রামে যাওয়া ঠিক না। আমি বললাম কি সমস্যা ওখানে? বলল, তা আপনি বিশ্বাস করবেন না। আমি বললাম ধুর মিয়া, চলেন, আমরা আছি না, কোনো সমস্যা হবে না। আমার সাথে থাকা পুলিশ সদস্যরা একটু কৌতূহল বশত সিএনজি ড্রাইভারকে প্রশ্ন করলো কি সমস্যা ওখানে। সাথে সাথে আমি ওদের 3 জনকে ধমক দিলাম। ড্রাইভার বিড়বিড় করে বলল আরো কিছু পুলিশ আনলে ভালো হতো। যাক, আমরা প্রায় সেই গ্রামের কাছাকাছি এসে গেছি। দেখলাম হালকা গাছপালা ও তেমন জনবসতি নেই এমন গ্রাম। রাস্তার পাশ দিয়ে বয়ে গেছে মাঝারি সাইজের খাল। খালে তেমন পানি নেই। ঘটনাস্থলে দেখলাম 3-4 জন লোক হাতে টর্চ লাইট ও মাছ শিকারের টেটা নিয়ে দাঁড়িয়ে আছে। ওরা আমাদের দেখে সালাম দিয়ে বলল, ওই যে স্যার দেখেন। লাশ দেখার আগে আমি তাদের চোখে মুখে একটা ভয় কাজ করছে দেখলাম। কাছে কি দেখলাম একটা মেয়ের লাশ পড়ে আছে খালের পানিতে, প্রায় 6-7 দিন আগের মরা। জিজ্ঞেস করলাম, কেউ চেনেন কার লাশ? উত্তরে না। ফোন করে থানায় ঘটনার সত্যতা নিশ্চিত করলাম। থানা থেকে নির্দেশ আসলো লাশটা পোস্টমর্টমের ব্যবস্থা করার জন্য। তাৎক্ষণিক কোন পরিবহন ব্যবস্থা না থাকায় সিএনজি করে লাশ নিতে চাইলে সিএনজি চালক ঘোর আপত্তি জানায়। রাত বেড়েই চলেছে। স্থানীয় 5-6 জন যারা ছিল তারা চলে যেতে চাইল, তাদের আটকাতে পারলাম না। যারা তারা গেলই এবং রইলাম আমরা 3 পুলিশ, চালক ও প্রাণহীন এক যুবতীর লাশ। প্রায় রাত তখন 3টার উপরে। চিন্তা করলাম রাত এখানেই কাটিয়ে দেব। সকাল হলেই কোনো না কোনো ব্যবস্থা করে লাশ সহ থানায় নিয়ে যাব। কিন্তু সিএনজি চালক চলে যেতে চাইল, কারণ জানতে চাইলে বলল জায়গাটা বেশ ভয়ানক। ধমক দিতেই কেঁদে বলল, স্যার আমার সিএনজির পেছনের সিটের মাঝখানে দিলে আমি থাকবো। বললাম ঠিক আছে। পিছনের সিটে দুপাশে পুলিশ ও মাঝখানে চালক বসলো। আমি চালকের আসনে বুঝতেই পারলাম না আমার জন্য কি ভয়ানক জিনিস অপেক্ষা করছে। সিএনজি লাশ থেকে প্রায় 100 গজ দূরে চাঁদের আলোয় কিছু দেখা যাচ্ছে। একসময় বুঝলাম আমার 2 পুলিশ সদস্য সহ চালক ঘুমিয়ে পড়েছে। পকেট থেকে ফোন বের করে ফেসবুক ব্রাউজ করছিলাম। হঠাৎ নপুরের শব্দে ঘুম ভাঙল। গাড়ি থেকে নেমে শব্দটা কোথায় থেকে আসছে দেখলাম। খালের পাড়ে পানির কাছে দেখলাম একজন বসে আছে। এত রাতে এখানে কে? প্রশ্নের উত্তর খুঁজতে একটু সামনে যেতেই বুঝলাম কোন মহিলা বসে কি যেন করছে। মোবাইলের ফ্ল্যাশ জ্বালাতেই দেখলাম লাশের পাশে বসে আছে ওই মহিলাটি। জিজ্ঞেস করলাম, কে আপনি? এখানে কি করছেন? কোন উত্তর নেই। আরো কাছে গেলাম, বুঝতে পারলাম মহিলাটি লাশের পাশে বসে কিছু খাচ্ছে। ধমক দিয়ে বললাম, এই যে কে আপনি, এখানে কি করছেন? বলতে মহিলাটি আমার দিকে তাকালো। দেখলাম তাতে আমার শরীরের সজীব এবং তাতে আমার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর দৃশ্য দেখলাম। মানুষের আকৃতি, তবে মাথায় শিং জাতীয় কিছু একটা। মেয়েটির একটি হাত মনে হয় সে ছিঁড়ে খাচ্ছিল সেই সময়। আমি তাদেরকে চেয়ে একটা বিকৃত আকারে হাসি দিল আমি তাদেরকে তাকাতে একটা বিকৃত আকারে হাসি দিল। সাথে সাথে আমি আর দাঁড়াতে পারলাম না, চিৎকার দিয়ে দৌড় দিলাম এবং ওই মহিলাটি আমার দিকেই যেন দৌড়ে আসছে। প্রাণপণ দৌড় দিয়ে আরেকটা চিৎকার দিয়ে মাটিতে পড়ে গেলাম। মনে হয় তখনই জ্ঞান হারাই। সকালে নিজের গাড়ির পাশে আবিষ্কার করলাম, দেখলাম লোকজন আমার দিকে তাকিয়ে আছে।
ওরা জিজ্ঞেস করতে সব বললাম। আমার সাথে থাকা পুলিশ সদস্যদের জিজ্ঞেস করলাম তারা কিছু টের পেল কিনা। উত্তরে তারা বলল একটা চিৎকার শুনে জেগে যায় এবং গাড়ি থেকে নেমে দেখে আমি খাল থেকে উপরে ওঠার জন্য চেষ্টা করছি, আর আমার পিছনে কেউ একজন দৌড়াচ্ছে। সাথে সাথে তারা তাদের সাথে থাকা রাইফেল ও টর্চ দিয়ে দেখার চেষ্টা করে। ততক্ষণে সেই মহিলাটি খালের দিকে দৌড়ে অদৃশ্য হয়ে যায়। পরে দেখলাম মৃত সেই মহিলার লাশটার বেশ কিছু অংশ কেউ খেয়ে ফেলেছে। আমি বিশ্বাস করি ওই দিন মহান আল্লাহ তাআলা আমায় রক্ষা করেছেন, না হলে আমারও অবস্থা খালে পড়ে থাকা লাশের মতোই হতো। আর কিছু দেখলাম না। আরো অনেক ঘটনা আছে, পারলে অবসরে স্টুডিওতে এসে বলবো। ধন্যবাদ। তো রাতের বেলা এরকম অসংখ্য আমাদের যারা পুলিশ সদস্যরা আছেন, আমাদের সেই ভাইরা, তাদেরকে বলছে এবং বোনেরা, আপনাদের তো এই ধরনের এক্সপিরিয়েন্স হয়, তো এই ধরনের কোনো এক্সপিরিয়েন্স হলে কাইন্ডলি আমাদেরকে জানাবেন এবং কাইন্ডলি আমাদেরকে জানিয়ে দেবেন যে কোন ধরনের এই ধরনের এক্সপিরিয়েন্স আপনারা কি করেন এবং কোন কোন মানে পরিস্থিতি আপনাদের এরকম ভাবে ফেস করতে হয়। আমার কাছে যে ইমেলটা রয়েছে সেই ইমেলটা যিনি পাঠিয়েছেন তার মতো করে পড়ছি, শুনুন তাহলে। তিনি লিখছেন যে আসসালামু আলাইকুম রাসেল ভাই, গাইবান্ধা থেকে শাতিল আবু আল সাইদ। মূল ঘটনায় প্রবেশ করা যাক। নিজেকে ভালোভাবে প্রস্তুত করার জন্য বিভিন্ন প্রতিষ্ঠানে যোগাযোগ রাখা আর বিভিন্ন কাজে ব্যস্ত থাকা ছিল প্রতিদিনের রুটিন। তবে অবসর সময়টা তখনও নিজের দায়িত্বেই ছিল। সময়টা ছিল 2013 ডিসেম্বর 2 তারিখ। সেই দিন সন্ধ্যার দিকটা হবে। বাসায় থাকতে কেমন বিরক্ত লাগছে, তাই আমি ধানমন্ডি 27-এর বাসা থেকে বের হয়ে হাতিরপুল এলাকায় রিক্সা নিয়ে ঠিক রাত 7:30-এর মধ্যে উপস্থিত হলাম। পুরনো সেই বড় ভাইয়ারা আর কিছু ছোট ভাই ছিল, তাদের সাথে বেশ জমিয়ে আড্ডা দিলাম। সময় এত তাড়াতাড়ি অতিবাহিত হবে বুঝে উঠতে পারে। তখন ঘড়িতে 11টা বাজে। রাতের খাবারটাও সবার সাথে শেয়ার করে ফেলেছি। রাত বেশি হওয়াতে বাসায় যেতে হবে, তাই সবার কাছ থেকে বিদায় নিয়ে বাসার উদ্দেশ্যে যাওয়ার জন্য রিক্সা ঠিক করলাম আর সাথে সাথে রিক্সায় উঠে বসলাম। তখনই আমার পরিচিত যে ভাইয়াটা ছিল, বড় ভাইয়া, কোনো এক বিশেষ কারণে সেই ভাইয়ার নাম প্রকাশ করতে পারলাম না, উনি আমাকে বললেন কই যাও, বাসায় যাচ্ছ? আমি বললাম অনেক রাত হয়ে যাচ্ছে তাই বাসায় চলে যাব। ভাইয়া বললেন আজ আমার সাথে আমার বাসায় চলো, আমি একা, আমার নতুন বাসা ভাড়া নিয়েছি, জায়গাটাও নতুন, আর বেশ আড্ডা দেবো, চলো। আমি আর দেরি না করি বাসায় জানিয়ে দিও তুমি আমার সাথে আজ থাকবে। আমি যে রিক্সায় উঠেছিলাম, ভাইয়া রিক্সাওয়ালাকে বলল কামরাঙ্গীর চর চলেন। উনি বলল না যাবো না, তবে মিশন পর্যন্ত যাব। ভাইয়া বলল ঠিক আছে চলেন। মিশন পর্যন্ত যেতে রাত 11:45 অর্থাৎ 11:15 মতো বেঁচে গেল। মিশন থেকে মেইন রোডটা পার হলাম আর কামরাঙ্গীর চর এলাকায় প্রবেশ করার জন্য যে ছোট ব্রিজটা ছিল তা পায়ে হেঁটে পার হলো। পার হয়ে আরেকটি রিক্সা নেওয়া হলো আর রিক্সাওয়ালাকে বললাম যে একটা জায়গায় যেতে, আমি জায়গার নাম বুঝতে পারিনি। রাস্তা তখন ভালো ছিল না, এখনো ভালো আছে কিনা জানি। রাত 12:20 মতো হবে। রিক্সা গিয়ে থামলো অন্য রাস্তার এক গলির সামনে। রাস্তায় এত পরিমাণ বালি, সেখানে রিক্সা নিয়ে যাওয়ার পরিস্থিতি ছিল না, তাই ভাইয়া বলল নতুন রাস্তা হচ্ছে তাই দয়া করে একটু কষ্ট করো। এই তো সামনে যে বাড়িটা দেখা যাচ্ছে 5 তলা, ওই বাড়িটার 3য় তলা বাসা ভাড়া নিয়েছি। বাসার নিচে এসে ভাইয়া তার পরিচিত যে ছোট ভাই ছিল তাকে ফোন দিল আর সে কিছুক্ষণ পর নিচে নেমে এসে মেইন গেটটা খুলে দিল। বাড়িটা ছিল নতুন আর যে ছোট ভাইটা ছিল তো থাকতো তার ফ্যামিলি নিয়ে 5 তলায়। বাসার সিঁড়ি দিয়ে উঠতে গাটা কেমন যেন কাটা দিয়ে উঠলো। কেমন স্তব্ধতা বাড়িটিকে ঘিরে রেখেছে। তলায় উঠতেই ছোট ভাইটা ছিল, ও বলল যে ভাড়াটিয়ারা ছিল তারা আজকেই বাসা থেকে যেতে পারেনি, ওরা কাল যাবে। আপনি কিছু মনে করবেন না, আপনার জন্য একটা রুম খালি করে আপনার আসবাবপত্র সহ সবকিছু রেডি করা আছে। 3য় তলার হাতের ডান পাশের ফ্ল্যাটের গেটের সামনে আমরা 3 জন দাঁড়িয়ে। আমার নাকে আগরবাতির তীব্র ঘ্রাণ পাচ্ছি, কিন্তু কাউকে বলার মতো তখন কোনো আমি সুযোগ পাচ্ছিলাম না। ছোট ভাইটা গেটটা লক করলো এবং ফ্ল্যাটের ভেতর থেকে একজন মধ্যবয়স্ক লোক এসে গেটটা খুলে দিল আর খুব শান্ত গলায় বলল বাবা এসেছো, আমি খুব দুঃখিত আজ যেতে পারিনি, তাই মাঝখানের রুমটা গোছানো আছে, যাও ঘুমিয়ে পড়ো। ছোট ভাইটা ছিল, ও চলে গেল নিজের ফ্ল্যাটে। আমি আর ভাইয়া সোজা রুমে চলে গেলাম আর আমার আগরবাতির তীব্র ঘ্রাণটা মাথাটা ঝিমঝিম করছে। রুমে বাথরুম থাকায় ভালো করে ফ্রেশ হয়ে বিছানায় শুলাম। রাত 11টা বেজে গেছে। ভাইয়াও তার বিছানায় শুয়ে পড়লো। ঠিক 5 মিনিট যেতে না যেতেই ভাইয়া বলল তুমি কি কোনো ঘ্রাণ পাচ্ছ, আগরবাতির মতো ঘ্রাণ? আমি বললাম আপনিও কি পাচ্ছেন? আমি তো গেটে দাঁড়াতেই এই ঘ্রাণটা পেয়েছি। আমি বললাম ইসলামিক মাইন্ডের ফ্যামিলি হয়তো বলতে উনি যেটা বোঝাতে চাচ্ছেন খুব ধার্মিক একটা পরিবার, এই জন্য হয়তো বা, যাই হোক কথা না বাড়িয়ে আমরা ঘুমানোর চেষ্টা করলাম। আমার এখনো মনে আছে আমি মনে হয় ঘুমিয়ে পড়েছিলাম। হঠাৎ আমার কাছে যে ফোনটা ছিল বালিশের পাশে, সেটাতে আধ খোলা অবস্থায় সময়টা দেখে নিলাম। ঘড়িতে রাত 2:05। আমার কানে পানি পড়ার শব্দ আস্তে আস্তে আসতে লাগলো।
কেউ যেন ট্যাপের পানি ইউজ করে আবার সাথে সাথে তা অফ করে রাখছে এবং অফ অন এরকমই চলছে। আমি এবার পানির শব্দটা ভালো করে ফাইন্ড আউট করার চেষ্টা করলাম। ঠিক বুঝলাম মাঝখানে যে ডাইনিং রুমটা আছে সেখানে গেস্ট বাথরুমটা সেখান থেকে আসছে। রুমের দরজার নিচে হালকা আলো, ডাইনিং রুমের লাইট মনে হয় জ্বালানোই আছে। আমি ভাবলাম যারা আছে বাকি দুইটা রুমে তারাই হয়তো বা কেউ, কিন্তু পানির যে আওয়াজটা সেম ভাবে অন অফ এর মতোই হয়ে যাচ্ছে। অস্বাভাবিক ব্যাপারটা হয়ে দাঁড়ালো। চিন্তা করলাম বাসায় কেউ যদি এই কাজটা করে তা স্বাভাবিক পর্যায়ে পড়ে না। একদম মনে পড়ে গেল যে কিছুদিন আগেই আমার সাথে ঘটে যাওয়া সেই ঘটনাটা, যা আমি প্রথম ইমেইলে প্রকাশ করেছিলাম। সেই ধানমন্ডি 15 সময়টা ছিল 2013। তাই সাহস নিয়ে আমি বিছানা থেকে উঠতে যাব, তখনই ভাইয়া বলে উঠলো পাশের বিছানা থেকে, শাকিল তুমি কি পানিটা পড়ার আওয়াজটা পাচ্ছ? কেমন অস্বাভাবিক না? আমি বললাম আপনার কখন ঘুম ভাঙলো? ভাইয়া বললো এই তো 2:05 মিনিটে। আমি অবাক হলাম, বললাম টাইমটা কিভাবে জানলেন? ভাইয়া বললো ঠিক আমার মতো সেই তিনিও হঠাৎ এবার আমার বুঝতে বাকি রইল না ভুলটা কোথায় যেন হচ্ছে, কিছু ঘটতে যাচ্ছে। আওয়াজটা এখনো কানে আসছে। আমি ভাইয়াকে কিছু বুঝতে না দিয়ে বললাম অনেক হয়েছে, এবার ঘুমান। আর ভাইয়া বিছানা থেকে উঠতেই, অর্থাৎ যখন রুমের দরজাটা খুলতে যাবে, তখনই পানির শব্দ পড়ার শব্দটা বন্ধ হয়ে গেল। রুমের দরজাটা খুললাম, হাতের বাম পাশে যে গেস্ট রুমটা আছে তাকিয়ে দেখলাম রুমটার লাইট অফ করা। সে কারণে বুঝতে পারলাম বাথরুমে কেউ নেই। আর ডাইনিং রুমে হালকা লাইট, অর্থাৎ ডিম লাইট অন করা, এন্ড পুরো ডাইনিং স্পেসটা দেখা যাচ্ছে। আর দেখলাম সেখানে কেউ নেই। বোঝার কথা হলো ডাইনিং রুমে তার পাশেই রান্নাঘর। আমি ভাবলাম রান্নাঘরটা দেখে আসি কেউ আছে কিনা। ডাইনিং রুমটাতে যেতে আবিষ্কার করলাম ভিন্ন এক দৃশ্য। দেখি রুমটা, যে রুম দুইটা ছিল, সেই রুম দুইটা খোলা, দরজার সামনে শেষ হয়ে যাওয়া আগরবাতির চিহ্ন, পাশে পবিত্র কোরআন শরীফ। আমরা আর যারা ছিল তারা নিচেই ঘুমাচ্ছিল। দুইটা রুমের একই অবস্থা। সামনে যাওয়ার সাহস করলাম না, নিজের রুমেই ফিরে আসলাম। রুমটা ভালো করে লক করে দিলাম। ভাইয়া বলল কেউ কি ঘুম থেকে উঠেছিল? আমি কিছু বললাম না, শুধু বললাম ঘুমিয়ে পড়ো, আমি ঘুমাবো। সময়টা দেখলাম রাত 2:35 মতো। শুয়ে থেকে ভাবলাম সকাল কখন হবে, তাড়াতাড়ি কেন সময় যাচ্ছে না। ভাবতে ভাবতে আবারও ঘুমিয়ে পড়ছিলাম। হঠাৎ ঘুম ভাঙলো, সময়টা 3:30 মতো। এবার কানে আওয়াজ আসতে লাগলো। আমি বিছানার সাথে লাগানো দেয়াল থেকে, মনে হচ্ছে দেয়ালটা কি যেন হাত দিয়ে জোরে জোরে আঘাত করছে। বুকটা সাথে সাথে কেঁপে উঠলো। ভাবছি কি হবে, কি হতে যাচ্ছে, কি বা করবে। তখনই পাশের বিছানায় ভাইটা বলল, শাকিল ঘুমিয়ে পড়ছো, কেমন কিসের যেন ধুপধুপ আওয়াজ। আমি কিছুক্ষণ চুপ করে থাকার পর ভাইয়া বুঝতে না দিয়ে বললাম ঘুমান তো এখন, আর কিসের বা আওয়াজ? আপনি পাচ্ছেন? মনে হয় আপনি স্বপ্ন দেখেছেন, এখন ঘুমান। ভাইয়া কিছু না বলে চুপ করে থাকলো। আওয়াজটা কিন্তু হচ্ছে। আমি তখন কেন যেন মনে করে আমার বিছানার দেয়ালে হাত দিলাম, আর সাথে সাথে শরীরের সব লোম দাঁড়িয়ে গেল। দেয়ালটা কাঁপছে, মনে হয় কেউ ভাঙতে চেষ্টা করছে। আমি কিছু না ভেবে চুপচাপ সকাল হওয়ার অপেক্ষায় থাকলাম। আজানের ধ্বনি কানে আসার সাথে সাথে মনে হয় আমি ঘুমিয়ে পড়েছিলাম। আমাকে কি যেন ডাকছে। চোখ মেলে দেখি ভাইয়া ডাকছে। আমি চোখ মেলে ভাইয়াকে বললাম কয়টা বাজে? ভাইয়া বলল এখন বিকেল 4টা বাজে, ওঠ আর ফ্রেশ হয়ে খাবার খেয়ে নে। খাবার বাইরে থেকে এনেছি, লেট করলে খাবার নষ্ট হয়ে যাবে, ওঠ তাড়াতাড়ি। রাতে যা ঘটেছিল তা একদমই তখন আর মনে ছিল না। খাবার শেষ হতেই রুমে আসলো মধ্যবয়স্ক লোকটা, আর সাথে এক মহিলা। উনি বলল বাবারা আমরা চলে যাচ্ছি, তোমরা ভালো থেকো, তোমাদের অনেক কষ্ট দিলাম। আমি বললাম না না, কি বলছেন, কষ্ট কেন হবে? আর মহিলার সাথে সাথে কণ্ঠ ভার করে বলল বাবা এইখানে দেখে শুনে থেকো, আর সন্ধ্যার পর একা থাকবে না, আর সাথে পুরো ফ্ল্যাট ঘরের বাতি চালিয়ে রাখবে, কেমন? আমি বোকার মতো বললাম কেন আন্টি? আন্টি যা বললো আমি আর ভাইয়া শোনার জন্য একেবারেই প্রস্তুত ছিলাম না। উনি বললেন 3 দিন হয়ে গেল আমার একমাত্র মেয়েটা মারা গেছে। সাধারণভাবে মারা গেলে আমরা দুঃখ পেতাম না, আমার মেয়েটা নিজেকে কি যে মনে করে। তোমাদের যে পাশের রুমটা আছে সেখানে আত্মহত্যা করেছে। সে গলায় ফাঁসি দিয়ে নিজেকে শেষ করেছে। আন্টি কেঁদে যাচ্ছে, সাথে মধ্যবয়স্ক লোকটাও, আর বললো কেউ যদি মারা যায় সেখানে 3 দিন নিজের লোকজন থাকতে হয়, তাই আমরাও। আমি আর কিছু বলতে পারছি না। রাতের ঘটনাটা মনে পড়ে গেল। ভাইয়া আমার দিকে, আমি ভাইয়ার দিকে বোকা মানুষের মতো তাকিয়ে আছি। সেদিন ঠিক সন্ধ্যার আগেই ভাইয়া আর আমি ওই বাসা থেকে বের হয়ে আসি, আর আমার বাসায় চলে আসি। কিছুদিন সময় কেটে গেল। ডিসেম্বর মাস শেষ, 31st নাইট 2013 শেষ হয়ে গেল। 2014 সালে নতুন বছরের আগমন হবে। রাত 9টায় ফোন আসলো সেই ভাইয়ার। 1 মাস আগে ঘটে যাওয়া যে ঘটনাটা, যে বাসায় ছিলাম, যে ভাইয়াটার সাথে সেই ভাইয়াটা। ফোনটা রিসিভ করলাম, বললাম শাকিল কেমন আছো? আজ যদি তোমার কোথাও প্রোগ্রাম না থাকে চলে আসো আমার সাথে। আমি আর আমার বন্ধু বান্ধব সহ 5 জন আছি। মনে আছে কি তোমার ওই কামরাঙ্গি চর যে বাসাটা নিয়ে গেছিলাম, সেখানে যাব। কাল তো বাসাটা চেঞ্জ করবো, তাই যদি তুমি আসো। আমি বললাম ভাইয়া ওই বাসায় আবারও? ভাইয়া বললো দয়া করে আমার ফ্রেন্ডদেরকে বলবা না ওইখানে আমার সাথে কি হয়েছিল, আর যদি আমার ফ্রেন্ডসরা জানতে পারে তাহলে কিন্তু ওরা যাবে না। আর তুমি চলে আসো, যেহেতু 5 জন আছি কোনো প্রবলেম হবে না।
আমরা ওয়েট করছি। আমি আবারও ফিরে আসলাম ওই বাসায় রাত 11:30 তখন। আর মাত্র 30 মিনিট বাকি নতুন বছর শুরু হতে। সবাই নানান কাজে ব্যস্ত, আমি চুপচাপ আছি। আমি দেখলাম ভাইয়ের এক ফ্রেন্ড কথা বলতে বলতে সেই রুমটার দিকে চলে যায়, যে রুমটা ওই যে একমাত্র মেয়েটা ফাঁসি দিয়ে আত্মহত্যা করেছিল সেই রুম। আমি ইশারায় বাধা দেওয়ার চেষ্টা করলাম, কাজ হলো না। আবার ভাইয়াকে বললাম, আপনার ফ্রেন্ড কিন্তু ওই রুমে গিয়ে কথা বলছে, প্লিজ তাকে বলুন অন্য রুমে গিয়ে কথা বলতে। ভাইয়া বলল, ধুর বোকা, এত লোক এখানে আর তুমি ভয় পাচ্ছ? আমি অতীতের সব ঘটনা ভুলে যাচ্ছ? আমি আবারও চুপ। এত লোকের মাঝেও একটা স্তব্ধতা কাজ করছে, ঠিক আগের মতো। যেদিন আমি প্রথম এই বাসায় এসেছিলাম সেদিনের মতো। গায়ের লোম আমার দাঁড়িয়ে গেল। পাশে রুমে ভাইয়া যে ফ্রেন্ডটা ফোনে কথা বলছিল, ওনার বিকট হাসির আওয়াজ কানে আসলো। আমার পাশে যারা ছিল তারা একটু বিব্রত বোধ করলো, এত আওয়াজ করে কি কেউ হাসতে পারে? ভাইয়া আমাকে বললো, যাও তো দেখে আসো এত জোরে হাসছে কেন। আমি পা বাড়ালাম ওই রুমে যাওয়ার জন্য। রুমের দরজাটা হালকা করে লাগানো ছিল। ধাক্কা দিতে মৃদু আলতো যা দেখলাম, ভাইয়ার ফ্রেন্ডটা মেঝেতে শুয়ে হাত পা ছড়াচ্ছে, উলট পালট করছে আর হাসছে। আমি চিৎকার দিয়ে সবাইকে বললাম, তাড়াতাড়ি এসে দেখে যাও কি হচ্ছে এখানে। সবাই আসলো আর ফ্রেন্ডটা ওই অবস্থায় টেনে টেনে আমরা যে রুমে ছিলাম সেই রুমে নিয়ে আসা হলো। ভাইয়ের ফ্রেন্ডের ব্যবহার রীতিমতো ভয়াবহ হতে শুরু করলো। হাসিটা ভিন্ন আওয়াজ ধারণ করলো, যাকে আমরা স্বাভাবিক হাসি বলে মানতে রাজি না। সাথে চোখ মুখ লাল হতে শুরু করলো। আমি ভাইয়াকে বললাম, এই ফ্ল্যাটে তো আপনার যে ছোট ভাই থাকে, ওকে তাড়াতাড়ি ডাকেন, পারলে একজন হুজুর নিয়ে আসতে বলেন। হুজুর আসলো, সূরা পড়তে লাগলো। ভাইয়ার ফ্রেন্ডদের শরীরে ফু দিল। রাত 12:01 বাইরে থেকে আতশবাজির আওয়াজ হই হুল্লা শোনা যাচ্ছে। তখন আমরা পিছনে দেয়ালের সাথে লাগিয়ে দাঁড়িয়ে ছিলাম। হঠাৎ চোখ পড়লো রুমে যে বাথরুম ছিল, বাথরুমের দরজার নিচের দিকে। বলে রাখা ভালো, বাথরুমের দরজার নিচটা মেঝে থেকে 3 ইঞ্চি ফাঁকা। বাথরুমের লাইট অন করা ছিল আর দরজাটার বাহির থেকে লাগানো ছিল। যা দেখলাম আমরা বিশ্বাস আর কল্পনার বাইরে। আমরা দ্বিতীয়বার দেখতে চাই না। দেখলাম একটা পায়ের 5টা আঙুল, এত সুন্দর নখে নীল রং আর আলতা লাগানো, আর একটা আঙুলে একটা রিং লাগানো যা জলজল করছে। বুঝতে আর বাকি রইল না, এইটা একটা মেয়ের পা। শরীরটা পুরো ঠান্ডা হয়ে গেল। হালকা পানিতে পা রেখে সরানো যায় যে পানির চিহ্নটা, ঠিক তেমনি ওই মেয়েটার পা আস্তে আস্তে অদৃশ্য হয়ে গেল। আর মেয়েটার পায়ের আঙুলের চিহ্নটাও ওই বাথরুমের দরজার নিচে রয়েই গেল। আর সাথে সাথে ভাইয়ার ফ্রেন্ডটা যে কিনা অস্বাভাবিক ছিল, সে স্বাভাবিক হয়ে গেল। আমি হাঁ করে তাকিয়ে আছি দরজার দিকে এক দৃষ্টিতে। ভাইয়ার হাত আমার শরীর স্পর্শ করায় আমি নিজেকে ফিরে পেলাম। ভাবতে লাগলাম, সবাই আছে তো এখানে? সবাই থাকা সত্ত্বেও আমি কি আবারও একা? আজও উত্তর জানতে পারিনি কেন আমি আবার কেন। আপনাদের যদি কোনো উত্তর জানা থাকে জানাবেন। যারা শুনছেন বা শুনবেন, যদি কখনো আপনারা মাগুর পাড়াতে যান আর মেয়েটা কিভাবে মারা গেছে তা যদি বলেন, ঠিক সবাই আঙুল উঠিয়ে দেখিয়ে দিবে সেই বাড়িটা। সবাই ভালো থাকবেন। আরো অনেক ঘটনা আছে, লিখে পাঠাবো। যেভাবে লিখছেন আমি সেভাবেই করার চেষ্টা করছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, মাসুম ভাই, and all other listeners of Bhoot FM. Wishing you all a very happy Eid Mubarak. এবং তিনি লিখেছেন, hope you are well. এবং তিনি বলছেন, it's Fahad back again from Auckland. এবং তিনি বলছেন, I'm going to share a true story which is still a big hue and cry of a small Kiwi town named Milton. As you know, New Zealand হচ্ছে ওয়ার্ল্ডের one of the most beautiful country. আর এখানে সাউথ আইল্যান্ডের প্রতিটা সিটিজ, টাউনস এবং সাবার্বস সব যেন একটা আরেকটার সাথে সৌন্দর্যের পাল্লা দিয়ে চলে। আধুনিকতার সর্বোচ্চ ছোঁয়া, কিন্তু এর মাঝে আমরা কেউ এর সৌন্দর্য, আমরা কেউ এর অন্ধকারের কথা চিন্তা করতে পারি না। আমার নিজের প্রত্যক্ষ করা দিনের অনেক প্রাণবন্ত শহর ও রাত 8টার পর নির্জন চুপচাপ হয়ে যায়। আসল ঘটনায় আসা যাক। মিল্টন সাউথ আইল্যান্ডের অন্যতম ওয়ান অফ দ্য মোস্ট বিউটিফুল সিটি এবং এখানে 2000 লোকের বসবাস। ঘটনাটি হলো মিল্টন উল মিল, যেটা কিনা হন্টেড এবং ক্রাইম সাইটস এর জন্য অ্যাবান্ডেন্ট এখন। এবং এটি আমার কালেক্টেড ঘটনা, আমি ঘটনাটি কালেক্ট করেছি। এই মিলের এক সময় ওয়ার্কার জন রবার্টস এর ছেলে উইলিয়াম রবার্টস, এবং সে ওই মিলে জব করেছিল, হু ইজ নাও অ্যাবাউট 65 years old। 1897 মিলটা তৈরি করা হয়। তারপর থেকে খুব ভালো মতোই উল তৈরি করা হয় এবং খুব ভালো পজিশনে যেতে থাকে সেই কোম্পানিটি। বাট বিপত্তি ঘটে 1901 সালে, জাস্ট 4 বছর পরে। এই মিলটা তৈরি হওয়ার 4 বছর পরে ইট ওয়াজ কমপ্লিটলি ডিস্ট্রয়েড বাই আ ফায়ার, যেখানে অ্যারাউন্ড 75 জন অর্থাৎ 75 জন কর্মচারী পুড়ে যায় এবং পুড়ে তারা মারা যায়। তারপর সব
প্রতিবন্ধকতা কাটিয়ে 1902 সালে মাত্র 1 বছর পর তারা আবার সেটা নতুনভাবে চালু করে এবং মিনিমাম রেঞ্জে কাজ শুরু হয়ে যায়। বাট তখন থেকে ওয়ার্কাররা অনেক কমপ্লেইন করতে থাকে, খুব শার্প স্ক্রিনিং, চিৎকার আসতো, ফোটা ফোটা রক্তের ছাপ ওয়ালে থাকতো এবং মেশিনেও ফোটা ফোটা রক্তের ছাপ দেখা যেত। যেমন একজন ওয়ার্কারের মতে তখন 1940 সালে উল পাইলিং করতেছে এবং একদিন নাইট শিফটে কাজ করছিল সে, এবং সে দেখতে পায় যে অন্ধকার একটা মেশিন হঠাৎ চলতে শুরু করছে। এবং বাট ওই দিন আর কেউ ছিল না। প্রথমে সে ভাবলো হয়তো যান্ত্রিক ত্রুটি, সে ওইটা চেক করতে যায়, গিয়ে দেখতে পায় কেউ একজন মেশিনের দিকে ঘুরে উল পাইলিং করছিল এবং লাইটের মৃদু আলোয় সে বুঝতে পারে যে কোনো একজন, যার পরনে কিনা 19 শতাব্দীর কোনো একটা ড্রেস পরা, এবং সে উল পাইলিং করছে। এবং যখন সে কাছে যায় ডাক দেওয়ার জন্য, এমন সময় অবয়বটা দিকে মাথা ঘুরিয়ে নেয় এবং এরপর যা দেখতে পায় সেটা সে দেখার জন্য সে নিজেকে কন্ট্রোল করতে পারেনি। সে দেখে যে ঝলসানো মুখের একজন মানুষ, যার কান দিয়ে কালো কালো রক্ত বের হচ্ছে। এটা দেখে সে ভয় পেয়ে যায় এবং চিৎকার করে সেখান থেকে পালিয়ে যায়, এবং কিছু একটা সাথে তার ধাক্কা লাগে এবং সে অচেতন হয়ে পড়ে। তার পরের দিন সকালে অন্য ওয়ার্কাররা তাকে এসে বাঁচায় এবং তাকে উদ্ধার করে আর কি। আরেকটা ঘটনা হচ্ছে, এখানে একজন ওয়ার্কার, তার মাথায় লুমিং মেশিন, যেটা লুম, সেটা থ্যাতলানো অবস্থায় পাওয়া যায়, মাথা থ্যাতলানো অবস্থায় পাওয়া যায় এবং কোনো কারণ অথবা কোনো শত্রুতা ছাড়াই এরকম একটা ঘটনা ঘটে যায়। এবার আসা যাক যার থেকে ঘটনা কালেক্ট করেছি তার ঘটনায়। তার মতো করে বলছি, তখন 1980s দিকে আমরা মিল ওপেনিং এবং ক্লোজিং এর দায়িত্ব দেওয়া হয়েছিল। এমন একদিন রাত 8টায় কাজ শেষ হওয়ার পর জাস্ট দরজা বন্ধ করে বের হবো, এমন সময় ভেতর থেকে লুমিং মেশিনের সাউন্ড পাই। এবং এটা জাস্ট এমন, তখন আমার সাথে 2জন এমপ্লয়ি ছিল, তারাও শুনতে পায়, আমি একা না। ফার্স্টে আমি তাদের বললাম যে হয়তো কোনো একটা ভুল হচ্ছে, হয়তো আমরা মেশিনগুলো ডাউন করতে ভুলে গেছি। বাট তারা বললো যে নট। দেন চেক করার জন্য আমরা ভেতরে গেলাম এবং 3জনই দেখলাম একটা মেশিন অপারেট করা হচ্ছে উইদাউট এনিওয়ান। সো ইলেকট্রিক প্রবলেম ভেবে জাস্ট মেশিনে সুইচ অফ করলাম, এন্ড ইনস্ট্যান্টলি 3জনই শুনতে পাই কেউ একজন বলছে রান অ্যাওয়ে। ওই মুহূর্তে খুব ভয় পেয়ে যায় আমরা 3জনই। তারপর কয়েকজন থেকে সবাই একটু সাহস সঞ্চয় করে সবাই বের হয়ে আসি। 1962 সালে অ্যালায়েন্স টেক্সটাইলস বিজনেসটা টেক ওভার করে এবং তারা প্রিভিয়াস ওয়ার্কারদের নতুন কন্ট্রাক্ট অফার করলে বেশ কিছু ওয়ার্কার রিফিউজ করে, এন্ড তাদেরকে একটা রুমে লক করে রাখা হয়েছিল আনটিল দে সাইন, এন্ড তারা এগ্রি না করে ততক্ষণ পর্যন্ত। এন্ড এরপর আর এর জন্য লং প্রোটেস্ট হয়েছিল এবং ওল্ড এমপ্লয়িজরা প্যারানর্মাল জিনিসপত্র দেখতে পেত এবং অনেক কমপ্লেন করতো। 1999-এ এই মিল অ্যাবান্ডন ঘোষণা করা হয়। এই ছিল আমার কালেক্ট করা ঘটনা অ্যাবাউট মিল্টন উল মিল। ঘটনাটা যার থেকে কালেক্ট করেছি সে তার নিজের ড্যাডের উইটনেস এন্ড তার কথা ট্রাস্টওয়ার্দি, এন্ড আমার কাছে মনে হয়েছে, লেগেছে আমার কাছে সেরকম। এন্ড লোকেশন কন্ডিশন বোঝানোর জন্য কিছু পিকচার্স দিলাম। স্টুডিওতে যে শেয়ার করা পসিবল না, তাই ভালো লাগলে পড়ে শোনাবেন। ওয়ান্স এগেইন, ঈদ মোবারক টু অল। আল্লাহ হাফিজ। ফাহাদ, ঈদ মোবারক। এন্ড আপনাকে চমৎকার এই ঘটনাটি শেয়ার করার জন্য অনেক 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 অনেক। তো যাই হোক, আমরা নেক্সট স্টোরিতে যাই। এটা একটা ইমেল, সেই ইমেলটা আমরা পড়বো এবং এই ইমেলটা আমাদের একজন লিসেনার পাঠিয়েছেন, যেভাবে পাঠিয়েছেন সেভাবে পড়ছি। হ্যালো রাসেল ভাই, আসসালামু আলাইকুম। আমি জানি আপনি সবসময় ভালোর দলে থাকেন, তাই জিজ্ঞেস করলাম না কেমন আছেন। আমি আবির আহমেদ নিউ ইয়র্ক থেকে লিখছি। আজ আমি আমার জীবনের একটা ঘটনা আপনাদের সাথে শেয়ার করবো। বুঝতেই পারছেন আমার পক্ষে স্টুডিওতে আসা সম্ভব না, তাই ভালো লাগলে পড়ে শোনাবেন। 2012 সাল থেকে ভূত এফএম এর নিয়মিত শ্রোতা, কিন্তু সময়ের অভাবে এবং দিনের বেলায় ভূত এফএম হওয়ায় অনেক সময় লাইভ শোনার সুযোগ হয় না। যাই হোক, আজ অনেকদিন যাবত ঘটনাটি পাঠাবো ভাবছিলাম, কিন্তু সময়ের অভাবে হচ্ছিল না। আজ সুযোগ করে পাঠালাম। আমি যে ঘটনা শেয়ার করবো জানি না আপনাদের কাছে কেমন লাগবে, কিন্তু আমার সাথে যা হয়েছে তা আমি ছাড়া কেউ বুঝবে না, আর কাউকে বোঝানো সম্ভব না। আজ পর্যন্ত আমি এই ঘোরটা কাটিয়ে উঠতে পারিনি। আজও আমার প্রতিনিয়ত এই ঘটনাটি আমাকে ভাবায়। আমি আমেরিকায় 2014 জুলাইয়ে এখানে আসার পর আমার পরিচিত তেমন কেউ ছিল না। অনেক কষ্টের পর নিউ ইয়র্ক সিটিতে এখানকার একটা বেশ নাম করা রেস্টুরেন্টে আমি চাকরি পাই।
সঙ্গত কারণে আমি নামটা বললাম না, যদিও পজিশনটা প্রথমে ভালো ছিল না আমার, কিন্তু পরবর্তীতে আমার কাজের দক্ষতা দিয়ে আমি অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদটা পেয়ে যাই, এবং অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদটা পেয়ে যাই, এবং রেস্টুরেন্টের যিনি ম্যানেজার ছিলেন তার সকল হিসাব নিকাশ দেখাশোনার কাজে সাহায্য করাই ছিল আমার ডিউটি। রেস্টুরেন্টের প্রতিদিনকার হিসাব নিকাশ যা হতো ছিল কাউন্টারের একজনের, তিনি প্রতিদিন বিল তৈরি করে ম্যানেজারের হাতে দিতেন, আর আমি ম্যানেজার সেগুলো হিসেব করে রেখে যেতাম। কাউন্টার রুমের একটু বর্ণনা দিই। রেস্টুরেন্টের মেইন ডোরটা ছিল সোজা লেফট সাইডে, রেস্টুরেন্টের ভেতরের টেবিল ইত্যাদি মানুষের বসার জায়গা, দুই পাশে টেবিলের মধ্য দিয়ে আবার চলাচলের জন্য ছোট রাস্তা, এবং সেই রাস্তা এবং রাস্তাও আছে, এবং সেই দিক দিয়ে একটু সামনে এগিয়ে এলে আবার বামে হলো কাউন্টার রুম, যা বাইরের কারো চোখে পড়ার মতো না। প্রতিদিন আমি যখন রেস্টুরেন্ট থেকে বাসায় যেতাম তখন যাওয়ার সময় রেস্টুরেন্টের সবকিছু দেখে যেতাম যে সবকিছু ঠিকঠাক আছে কিনা, কিন্তু তখন পর্যন্ত আমার কাউন্টার রুম দেখা হয়নি, কারণ কখনো যাওয়ার প্রয়োজন হয়নি। আমার ডিউটি ছিল দুপুর 12টা থেকে রাত 11টা পর্যন্ত। কাউন্টারে বিল তৈরি করতেন যিনি, তিনি রাত 10টার সময় ম্যানেজারের হাতে বিল দিতেন। আমি পরে রাত 10:30টার দিকে ম্যানেজারের রুমে গিয়ে হিসাব নিতাম। এই জন্য কাউন্টারের লোকের সাথেও আমার পরিচয় হয়নি। এভাবে প্রায় 1.5 মাস কেটে যায়। একদিন রাতে ম্যানেজার আমায় ওনার রুমে একটু তাড়া আছে বলে একটু তাড়াতাড়ি চলে যান এবং আমাকে সবকিছু বুঝিয়ে দিয়ে যান। আমি সবকিছু ঠিকঠাক মতো দেখে ম্যানেজারের রুমে ফিরছিলাম, তখন আমি শুনলাম কাউন্টারের রুম থেকে কিসের যেন আওয়াজ আসছে, লাইক কেন কোন বইয়ের পাতা উল্টালে যেরকম হয় সেরকম আওয়াজ। আমি কাউন্টারের রুমে গেলাম, এই প্রথম দেখলাম কাউন্টার রুমের যে অবস্থা প্রায় আমাদের দেশের গুদাম ঘরগুলো যেমন হয় সেরকম। ভাবলাম এখানে বসে লোকগুলো কি বিল তৈরি করে কিভাবে। দেখলাম সেখানে একজন লোক চেয়ারে বসে টেবিলের ওপরে কি যেন লিখছে। আমি ওনার কাছে গেলাম, দেখে মনে হলো 25-26 হবে বয়স। আলাপ আলোচনার পর জানতে পারলাম যে স্টিভেন জেমি, তিনি একজন আমেরিকান এবং আমার নিউ ইয়র্কে তার বাসা, আর এখানে কাউন্টারে তিনিই বিল তৈরি করেন। ওনার সাথে কথা বলে বুঝতে পারলাম খুবই ফ্রেন্ডলি, কিন্তু আমার পরিচয় দেওয়ার আগে তিনি বলে, আই নো ইউ আবির, রাইট? আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, আমরা তো কোনো সময় আগে মিট করিনি, নেভার মিট বিফোর, হাউ ডু ইউ নো মি? তিনি উত্তর না দিয়ে শুধু মুচকি হাসলেন। যেহেতু কারোর সাথে পরিচয় ছিল না, তাই ওনার সাথে ধীরে ধীরে বেশ ভাব জমে গেল, আমরা খুব ভালো বন্ধু হয়ে গেলাম। প্রতিদিন রাত 10টায় আমি কাউন্টার রুমে চলে যেতাম আর ওনার সাথে বসে গল্প করতাম, বেশ ভালো লাগতো। একদিন সানডেতে ওনাকে বারবার বলার পর বের হলাম ঘুরতে, যদিও প্রথমে রাজি হচ্ছিলেন না তিনি। রাস্তায় দুজনে হাঁটছিলাম আর কথা বলছিলাম। বলে রাখা ভালো যে তিনি নিজ থেকে তেমন কোনো কথা বলছিলেন না, শুধু জিজ্ঞেস করতাম এইটুকুই বা একটু আধটু। এই দিন আমি ওনার বেশ কয়েকটি ছবিও তুলেছিলাম। হাঁটার সময় সিটির ভেতরেই একটা বাসা দেখে তিনি বলেন, মাই হাউস। আমি দেখলাম বেশ দূরে না, রেস্টুরেন্ট থেকে বেশ কাছেই, আর খুব সুন্দরও। 15-20 দিন পর এরকমই চললো। একদিন কাউন্টার রুমে 10:30টায় গিয়ে দেখি উনি নেই। 2-3 দিন যাওয়ার পর দেখলাম উনি আসেননি। তখন আমি ম্যানেজারকে জিজ্ঞেস করলাম, হোয়ার ইজ জেমি? উনি এমন ভাবে আমার দিকে তাকালেন যেন তিনি অদ্ভুত কিছু দেখছেন। তখন তিনি আমায় কিছু বলতেন, কিন্তু ঠিক তখনই বসের ডাকে তিনি ক্যাশ কাউন্টারে গেলেন। পরের দিন বিকেল 3টার দিকে আননোন একটা নাম্বার থেকে আমার কাছে কল আসে। আমি রিসিভ করে হ্যালো বলার পরেই বুঝতে পারলাম জেমি। আমায় বললো যে অ্যাক্সিডেন্ট করেছে সে এবং বাসায় আছে। আমায় বাসা দেখিয়েছিলেন সেদিন হাঁটার সময়, তাই বাসা চিনতে অসুবিধা হলো না। যাওয়ার সময় ভাবলাম জেমি অ্যাক্সিডেন্ট করেছে, তাহলে বাসায় হসপিটালে থাকার কথা। পরে ভাবলাম গুরুতর কিছু হয়নি। তাই বাসায় পৌঁছে আমি কলিং বেল চাপলাম। ভেতর থেকে 35 থেকে 40 বছর বয়সের একজন মহিলা দরজা খুলে দিলেন। দেখে মনে হলো জেমির মা হবেন তিনি। আমি কাউকে চিনতাম না, তাই ওনার উদ্দেশ্যে ভেতরে প্রায় গিয়েই জিজ্ঞেস করলাম, হোয়ার ইজ জেমি? মহিলা বসার সোফায় বসে থাকা একজন ভদ্রলোক আমার দিকে তার চোখ বড় বড় করে তাকালেন দুজনেই। আমি ভাবলাম হয়তো বুঝতে পারেননি, তাই আবার জিজ্ঞেস করলাম, হোয়ার ইজ জেমি? সোফায় বসে থাকা ভদ্রলোক বললেন, হু আর ইউ? আমি বললাম, জেমিস ফ্রেন্ড। মহিলা বললেন, ইউ নো হি ইজ নট অ্যালাইভ, এবং জানালেন যে জেমি 3 বছর আগে মারা গেছে। শোনা মাত্র আমি খুব শকড, নিজের কানকে বিশ্বাস করতে পারছিলাম না। আমি বুঝতে পারছিলাম না আমি কি পৃথিবীর উপরে আছি। কিছু না বলে আমি তাদের বাসা থেকে ব্যাক করবো বলে খুলে দাঁড়ালাম। যে মুহূর্তে হলাম সেই মুহূর্তে জেমি একটা ছবি দেখলাম যে দেয়ালে ঝুলছে, ঠিক যেরকম আমি দেখেছিলাম কাউন্টার রুমে। সাথে আমি ঘুরে বেরিয়ে গিয়েছিলাম। আমি তো পুরো শকড, কিছুক্ষণ স্ট্যাচুর মতো দাঁড়িয়ে রইলাম। বুঝতে পারছিলাম না যে ব্যক্তি 3 বছর আগে মারা গেছে তার সাথে আমি মাত্র 2 থেকে আড়াই মাস আগে কিভাবে কথা বললাম, কিভাবে হাঁটলাম একসাথে। তারপর ধীরে ধীরে তাদের বাসা থেকে বের হলাম, যদিও আমার হাঁটার অবস্থা ছিল না। আর তারা পেছন থেকে আমায় ডাকছিল। আমি সোজা রেস্টুরেন্টে গিয়ে ম্যানেজারকে সবকিছু বললাম। ম্যানেজার বললো, আমি সেদিনই খুব অবাক হয়েছিলাম যেদিন তুমি জেমির কথা বলো, এবং 3 বছর আগে সে মারা গেছে রোড অ্যাক্সিডেন্টে। জেমি নাকি এখানকার কাউন্টারে হিসেবকারী ছিল, কাউন্টারে হিসাব করে ম্যানেজারকে বিল দিত, আর তার এখান থেকে যাওয়ার পথে রোড অ্যাক্সিডেন্টে মৃত্যু হয়। তিনি আরো বলেন, আমাদের এখানে আগে নাকি একজন ইন্ডিয়ান এই রেস্টুরেন্টে ছিল এবং তার সাথেও নাকি একই রকম করেছে। এরপর থেকে ওই কাউন্টার রুম নাকি বন্ধ আছে প্রায় 2 বছর ধরে, অথচ আমি প্রতিদিন ওখানে যেতাম। তারপর
ম্যানেজার আমাকে এখানকার যে বিল দেয় তার সাথে পরিচয় করিয়ে দেন এবং ক্যাশ কাউন্টারে বিল তৈরি করতো সে। এবং বুঝতে পারলাম আগের কাউন্টারে আমি ছাড়া আর কেউ যেত না, আর থাকতো না। আমি সেই বন্ধ ঘরে যে মেয়ের সাথে কথা বলতাম। আর আমাদের সেদিন খুব জ্বর হয়, and আমি ছুটি নিয়ে বাসায় চলে আসি এবং বাসায় চলে এসে ভাবলাম যেটা কি হলো। তখন মনে পড়লো জেমির সাথে তোলা ছবির কথা মোবাইলে দেখতে যাব, আর অমনি দেখলাম মোবাইল হ্যাক করেছে আর কেমন যেন রিসেট দেখাচ্ছে। আমি জানি না আমার সাথে কিভাবে এটা হলো, আজও আমি এর কোনো উত্তর পাইনি। রাসেল ভাই, এরপর থেকে আমি জেমিকে দেখিনি কখনো। আজও আমি এই রেস্টুরেন্টে আছি এবং আমি এখন মেইন ম্যানেজার হিসেবে আছি এখানে। আজও আমায় আমার জীবনের এই ঘটনাটি ভাবায়। এখন আমার মনে প্রশ্ন জাগে, আমি কার সাথে 2 বছর যাবত বন্ধ কাউন্টার রুমে গিয়ে কথা বলতাম? আমি কার সাথে ঘুরে বেরিয়েছিলাম? যদি এগুলো ভুল হতো তাহলে জেমি কিভাবে তার বাড়ি দেখালো আমাকে? আর আমিও চিনতে পেরে গিয়েছিলাম কিভাবে জেমির ছবি তার বাড়ির দেয়ালে টাঙানো দেখে আমি চিনতে পারলাম যে এটাই আমার দেখা সেই জেমি, সেই লোক। এই ছিল আমার ঘটনা। ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ।